নরেন্দ্র মোদী হারছেন, জিতছেন রাহুল গান্ধী। ঠিকই শুনছেন, এই মুহূর্তে যদি ভারতে নির্বাচন হয় তাহলে হেরে যাবেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী তিনি হেরে যাবেন, জিতবেন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিভাবে সম্ভব হচ্ছে এই সবটাই বলবো আমার এই ভিডিওতে, তাই ভিডিওর পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। প্রত্যেকে স্বাধীন হন, স্বাধীন চিন্তাকে মর্যাদা দিন, স্বাধীনভাবে ভাবুন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ২০২৬-এর স্বাধীনতা দিবস পালন করার সময় যে স্বাধীন চিন্তাকে, স্বাধীন ভাবনাকে মর্যাদা দেওয়া, যেটা নিয়ে সবচেয়ে বেশি বড় প্রশ্ন উঠছে আজকের এই ভারতে। তো কিভাবে বলছি যে রাহুল গান্ধী জিতছে আর নরেন্দ্র মোদী হারছে? হ্যাঁ, পোল ট্র্যাকার নামে একটি সমীক্ষা তারা দেখাচ্ছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, ভারতবর্ষে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, তাহলে রাহুল গান্ধী জিতে যাচ্ছেন, নরেন্দ্র মোদী হারছেন। দেখুন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তা একেবারে কমতে কমতে অনেকটাই নেমে গিয়েছে, এবং সেই কারণেই এই হঠাৎ করে জন্ম নেওয়া সিজেপি, ককরোচ জনতা পার্টি, এই ককরোচ জনতা পার্টি কিভাবে এসেছিল, আবির্ভাব ঘটেছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তবুও বলবো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য, আর সেই মন্তব্য থেকেই এই অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েক মাসের মধ্যেই তারা এমন আন্দোলন করলো, জেন জির যে আন্দোলন আমরা দেখলাম জান্তার মান্তার, পরবর্তীতে আমরা দেখলাম ঝাড়খণ্ড কিংবা বিহারে দেখলাম, কিন্তু জেন জি আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকারকে পিছু হটতে হলো। সোনাম ওয়াংচুক তিনিও অনশন করেছেন। পাশাপাশি জেন জির এই আন্দোলন, তাদের এই আন্দোলনের জেরে নরেন্দ্র মোদীকে পিছু হটতে হলো। তিনি মাঝরাতে ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে লাইভ করতে বাধ্য হচ্ছেন, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন এই জেন জি আন্দোলনের জেরে। কিন্তু তারা কি সেখানে থেমে যাচ্ছেন? উত্তর হচ্ছে না, তারা সেখানে থামছেন না, তারা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছেন। ফলত তাদের এই আন্দোলন বুঝিয়ে দিয়েছে যে বর্তমান সরকারের ভিত কতটা নড়বড়ে হচ্ছে। বিভিন্ন ইস্যুতেই মানুষ একেবারে ক্ষুব্ধ হয়ে উঠছে সরকারের বিরুদ্ধে। এমনিতেই প্রত্যেক দিন যে মূল্যবৃদ্ধির সঙ্গে যুঝতে হচ্ছে মানুষকে, তারপরে টাকার দামের পতন, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, এবং নতুন করে গোদের উপর বিস্ফোরার মতন এই E20 পেট্রোল যেটা দেওয়া হচ্ছে, তার জেরে মানুষের আরো, তারা যে গাড়ি ব্যবহার করছে সেই গাড়ির দফারফা অবস্থা। এবং এটাকে কেউ কেউ বলছে রাষ্ট্র দ্বারা তোলাবাজি হচ্ছে। কেন্দ্রীয় সরকার জোর করে চাপিয়ে দিচ্ছে এই E20 পেট্রোল ব্যবহার করতে, যেখানে 20% ইথানল ব্যবহার করা হচ্ছে। এবং এই ইথানল ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে কারণ কোনো এক মন্ত্রীর ছেলে এই ইথানল ব্যবসার সঙ্গে যুক্ত। ফলত সাধারণ মানুষকে বাধ্য করছে রাষ্ট্র, এবং রাষ্ট্রের দ্বারা তোলাবাজি কেউ কেউ এটা বলতে শুরু করেছেন। অর্থাৎ রাষ্ট্র এদিকে বলছে যে তোলাবাজি সহ্য করব না, কাউকে করতে দেব না, কিন্তু খোদ রাষ্ট্র যদি তোলাবাজি করে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই E20 পেট্রোল। ফলত বিভিন্ন দিক থেকে কিন্তু বর্তমান সরকারের জনপ্রিয়তা যে তলানিতে, সেটাই দেখিয়েছে এই পোল ট্র্যাকার বলে একটি সমীক্ষা। তারা একটি সমীক্ষা চালিয়েছে, এবং সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে কে হবে প্রধানমন্ত্রী। আপনারা কি মনে করছেন যে 2029 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কে প্রধানমন্ত্রী হতে পারে? আপনাদের কি চয়েস? আপনারা সেটা কমেন্ট বক্সে এসে জানান যে আপনারা কাকে চাইছেন। পোল ট্র্যাকার যেটা দেখাচ্ছে, যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ নরেন্দ্র মোদীকে 36% মানুষের। দেখুন, 2029 সালেও যাতে বিজেপি ক্ষমতায় আসে তার জন্য নানা আটঘাট বাঁধার চেষ্টা চলছিল বলে বিজেপি সহ একাধিক বিরোধীর অভিযোগ। কারণ এই যে ওমেন্স রিজার্ভেশন বিল নিয়ে আসতে চাইছিল কেন্দ্র, যার পেছনে ছিল হচ্ছে ডিলিমিটেশন বিলটা, সেই ডিলিমিটেশন করার উদ্দেশ্যই ছিল যে আসন সংখ্যা বাড়িয়ে নেওয়া লোকসভাতে, এবং এই আসন সংখ্যা বাড়তো সেই সমস্ত জায়গাগুলো থেকে যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপির শক্তি বেশি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাতে। এবং সেটাও করা হচ্ছিল একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতিতে, কোন রকম কোনো সমীক্ষা না করে। এই সবে সবে শুরু হয়েছে সেন্সাস শেষ হওয়ার
পরে করতে পারতো, তার আগে এই বিল আনতে চাইছিল, যদিও বিরোধীদের জেদের কাছে কার্যত নথি স্বীকার করতে হচ্ছে মানে কেন্দ্রীয় সরকারকে, তারা এই বিল আনতে পারেনি, পাশ করা তো দূর। ফলত বিজেপিও কোথাও গিয়ে বুঝতে পারছে যে তাদের জনপ্রিয়তা কমছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে, এবং সেই কারণে একাধিক ঘটনা ঘটে চলেছে। আর এই সময় যদি নির্বাচন হতো তাহলে নরেন্দ্র মোদী পেতেন ভোট 36%, মাত্র 36% ভোট পেতেন নরেন্দ্র মোদী বা তার দল বিজেপি, আর অন্যান্যরা পেত 6% ভোট। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে, রাহুল গান্ধীকে পছন্দ 58% মানুষের, 58% পিপল অফ ইন্ডিয়া, তারা মনে করছেন যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে ভালো হতো। দেখুন, বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে রাহুল গান্ধীও প্রচারে যাচ্ছেন, বা প্রচার ঠিক নয়, জেনজিদের সঙ্গে কথা বলছেন। যে কথাটা মোহন ভাগবত বলেছেন, জেনজির সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদীও, রাহুল গান্ধীও তিনি নানানভাবে এই জেনজিকে, প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা তাদের মতন করে জেনজিকে আকর্ষণ করার চেষ্টা করছে, কারণ 2029 সালে এই জেনজির ভোট পার্সেন্টেজ কিন্তু বিপুল হবে। প্রায় যেটা মনে করা হচ্ছে, এই জেনজির ভোট পার্সেন্টেজ অনেকটাই হবে 2029 সালে, এবং সংখ্যাটা হেলাফেলা করার মতো নয়। জেনজি অর্থাৎ 18 থেকে 29 বছর বয়সী এই যে ভোটটা, এই ভোটটা পার্সেন্টেজটা কতটা হবে সেটা কিন্তু ইতিমধ্যেই এই পলিটিক্যাল পার্টিগুলো তারা বার করতে পেরেছে, এবং তারা দেখতে পাচ্ছে যে এই জেনজি বা জেনারেশন জেড, এরা কিন্তু 2029 সালের নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে, অর্থাৎ তারাই কিন্তু সরকারকে গড়বে সেটা ঠিক করে দিতে পারে। সে কারণেই, এবং এই ককরোচ জনতা পার্টির আন্দোলন, একের পর এক যে আন্দোলনের ঢেউ উঠছে, এই নিট ইউজি কে কেন্দ্র করে যে আন্দোলন গোটা দেশে নাড়া পড়েছিল, তাতে সরকার তো বটেই, বিরোধীরাও কিন্তু ভাবতে শুরু করেছে যে এই জেনজি আন্দোলন বা এই জেনারেশন ভোটটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। যেটা জানা যাচ্ছে 2029 সালে জেনারেশন জেড, যারা 18 থেকে 32 বছর যদি ধরা হয়, তাহলে প্রায় 380 মিলিয়ন, এবং যদি এদের সাথে 199 মিলিয়ন, 199 মিলিয়ন মেন, এবং এর মধ্যে অর্থাৎ এই যে 380 মিলিয়ন যে জেনজি বা জেনারেশন জেড, তাদেরকে টানার কারণ, তাদের দিকে নিজেদের দিকে টানতে চাইছে রাজনৈতিক দলগুলো। 380 মিলিয়নের মধ্যে 199 মিলিয়ন হচ্ছে পুরুষ, 181 মিলিয়ন হচ্ছে মহিলা, অর্থাৎ এখানেও কিন্তু পুরুষ ভোটারই বেশি। ফলত এই কারণটাই কিন্তু হচ্ছে এই জেনারেশনকে কাছে টানার একটা দারুণ প্রচেষ্টা, এবং দেখা যাচ্ছে এই জেনারেশনের মানুষজন অনেক বেশি করেই কিন্তু বর্তমান যে কেন্দ্রের সরকার রয়েছে সেই কেন্দ্রের সরকারের উপরে বিরক্ত। তারা তাদের বিভিন্ন ইস্যুতে, দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু বর্তমান মোদী সরকারের উপরে বিরক্ত। এই যে আপনাদেরকে বললাম যে প্রায় 380 মিলিয়ন, মানে সংখ্যাটা প্রায় 38 কোটি। এই 38 কোটি জেনারেশন জেড, তারা কিন্তু নির্ণয় করে দেবে, তারা কিন্তু নির্ধারণ করে দেবে যে 2029 সালে কে গড়বে সরকার। সে কারণে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু এই জেনারেশন জেড কে নিজেদের দিকে টানার প্রচেষ্টায় নেমে পড়েছে, আর তাদের মধ্যেই দেখা যাচ্ছে একাংশ বা বেশিরভাগই কিন্তু তারা এই বর্তমান সরকারকে পছন্দ করছে না, তাদের কার্যকালকে, তাদের কার্যকলাপকে তারা কোনোভাবেই পছন্দ করছে না, এবং তাদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়াতেই কিন্তু বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই দিক থেকে দেখতে গেলে এই সমীক্ষা কিন্তু অনেকাংশেই মনে করা হচ্ছে যে এই জেনারেশন জেড এর একটা প্রতিফলন ঘটেছে, এবং ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের জেরে এই ধরনের সমীক্ষা। তবে এই সমীক্ষার বিরুদ্ধেও বক্তব্য রয়েছে অনেকে, কেউ বলছেন এটা একেবারে ফেক, এরকম কোনো সমীক্ষা হয়নি, এখনো দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট তার জনপ্রিয়তা রয়েছে, তার জনপ্রিয়তা এতটা তলানিতে যায়নি, এটা একটা ফেক প্রচার করা হচ্ছে রাহুল গান্ধীর সপক্ষে।
অনেকেই কিন্তু এই সমীক্ষাকে মেনে নিতে চাইছেন না। এখন দেখা যাক যে সত্যি কি এই সমীক্ষা সত্যি হয়, বাস্তবে রূপ নেয়, আরো কোনো নিশ্চয়ই সংস্থা তারা নামবে আগামী দিনে। এখন সংবাদ মাধ্যমের উপর মানুষের বিশ্বাস ক্রমাগত হারাচ্ছে, কারণ বিশেষ করে জাতীয় সংবাদ মাধ্যমের উপরে, কারণ তাদের এই একপেশে খবর মানুষ আর শুনতে চাইছে না। মানুষ এই কারণেই তাদেরকে গদি মিডিয়া বলছে। এখন তারা যদি সমীক্ষা করে, তাদের সেই সমীক্ষাকে কতটা ভরসা করবে মানুষ, সেটাও একটা বড় ব্যাপার। তাই অধিকাংশ মানুষ আবার এই সমীক্ষাকেও ভরসা করছে। তো 2029 সালে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। তবে যদি সত্যি এই সমীক্ষাটা মানে বাস্তবিক হয়, সত্যি হয়, তাহলে কিন্তু কেন্দ্রের কপালে বা এই কেন্দ্রের শাসক দলের কপালে চিন্তার ভাঁজ চওড়া হওয়ার মতন। নরেন্দ্র মোদীরা চিন্তা করতে বাধ্য হবেন, কারণ প্রায় ডাবল হয়ে যাচ্ছে তাদের থেকে বা মোদির থেকে রাহুল গান্ধীর জনপ্রিয়তা। আগামী দিনে এই আরো 3 বছর বাকি আছে নির্বাচনে, 2.5-3 বছর, এই আড়াই 3 বছরে ছবিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি মনে করছেন এই সমীক্ষা বা বর্তমান দেশের পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মনে হয় 2029 সালে কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন, নাকি রাহুল গান্ধী তিনি প্রধানমন্ত্রী হবেন, বা অন্য কেউ হবেন? আপনার পছন্দ কি? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ।